আসসালামু আলাইকুম। ফ্লোরিডার ন্যাপলস থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রাকিব হাসান। সম্প্রতি সচিবালয়ে আগুন লাগার বিষয়টি ব্যাপকভাবে আলোচিত এবং সমালোচিত হচ্ছে। এটাই হচ্ছে স্বাভাবিক। কারণ বিপ্লবের সরকার কখনো ফ্যাসিস্টের আমলা দিয়ে চলতে পারে না। এ বিষয়টি দেশের সাধারণ মানুষ থেকে শুরু করে সবাই বুঝলেও উপদেষ্টারা বিষয়টি বুঝতে পারেননি, অথবা তারা সেটা আমলে নেননি। আর সেটার খেসারত দিতে হচ্ছে এখন পুরো জাতিকে। ভবিষ্যতে আরো ভয়ানক পরিণতি মনে হচ্ছে অপেক্ষা করছে। কিছুদিন আগে আমি একটি এপিসোড করেছিলাম, সেখানে দেখিয়েছিলাম যে বিপ্লবী সরকারের একজন উপদেষ্টা আসিফ মাহমুদের পিএস হিসেবে কাজ করছে ফ্যাসিস্টের দোসর আবুল হাসান। সেই আবুল হাসানকে যুব মন্ত্রণালয় থেকে সরিয়ে দিয়ে তাকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে দেওয়া হয়েছে। তো তার বিরুদ্ধে কিন্তু কোনো ব্যবস্থা নেওয়া হয়নি, তাকে ওএসডিও করা হয়নি, তার বিরুদ্ধে কোনো ধরনের ব্যবস্থা নেওয়া হয়নি। বিগত সরকারের সময়ে সে সেতু মন্ত্রণালয়ে ছিল এবং উপসচিব হিসেবে কাজ করেছে। ওবায়দুল কাদেরের লুটপাটের সহযোগী হিসেবে সে কাজ করেছে। এত কিছু করার পরেও সে কিন্তু থেমে থাকেনি। সে আসিফ মাহমুদের পিএস পদটি ভাগিয়ে নিয়েছে এবং এই পদে থেকে সে তার বোনের হাজবেন্ড থেকে শুরু করে বিভিন্ন আত্মীয় স্বজনকে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে প্রভিসি হওয়া থেকে শুরু করে নানা ধরনের অপতৎপরতার সাথে যুক্ত হয়েছে। এমনকি তার বিরুদ্ধে নিউজ করার কারণে বিভিন্ন গণমাধ্যমকে হুমকি ধমকি দেয়া হয়েছে। পরবর্তীতে যখন জানা গেল উপদেষ্টা আসিফ মাহমুদের পিয়াস আবুল হাসান তিনি উপসচিব পদমর্যাদায় এবং তিনি ২৮তম বিসিএস এর মাধ্যমে ক্যাডারে এসেছেন, তিনি কিন্তু ফ্যাসিস্টের দোসর হিসেবে কাজ করেছেন এবং আগের ভিডিওতে সেটি স্পষ্টভাবে তুলে ধরা হয়েছে। তিনি কমিশন বাবদ কোত্থেকে কত টাকা নিয়েছেন, কোথা থেকে ৭০ লাখ টাকার গাড়ি নিয়েছেন, তার বাড়ি গাড়ি কি আছে, এই বিষয়ে বিস্তারিত সামনে আমাদের প্রতিবেদনে আসছে। তবে এখন যে বিষয়টি না বললে নয় সেটি হচ্ছে এই ব্যক্তিটিকে নিয়ে রিপোর্ট করার পরেও কেন তাকে শুধুমাত্র যুব মন্ত্রণালয় থেকে সরিয়ে তাকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে দেয়া হলো এবং এই মন্ত্রণালয়ে দেওয়ার কিছুদিনের মধ্যেই সেখানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল। তো বিষয়টিতে এই আবুল হাসানের সংশ্লিষ্টতা কতটুকু আছে এবং অন্যান্য যারা ফ্যাসিস্টের দোসর এখনো সচিবালয়ের মধ্যে ঘাপটি মেরে বসে আছে তাদের কার কি কি সংশ্লিষ্টতা সেটা অবশ্যই খতিয়ে দেখা দরকার। সচিবালয়ের মতো একটা নিরাপদ এলাকা, যেটা নিরাপত্তার চাদরে সবসময় ঢেকে থাকে, সেরকম একটি এলাকায় সেখানে সচিবালয়ে ঢুকতে গেলে কয়েক স্তরের নিরাপত্তা বেদি পার হতে হয়। তারপরেও সেখানে ৬ তলায় ৯ তলায় বিভিন্ন কক্ষে আগুন লেগে গিয়েছে এবং এগুলো পাশাপাশি কক্ষ না, দূরের ১০০ গজ বা ২০০ গজ দূরের কক্ষে আগুন লেগে গিয়েছে। তো সেই আগুনটা কিভাবে লাগলো, কারা লাগিয়েছে, সেটা যদি আমাদের উপদেষ্টা পরিষদে এখন যারা আছেন তারা যদি এখনো না বুঝতে পারেন, তারা যদি এখনো পতিত ফ্যাসিস্টের রেখে যাওয়া যে আমলা সেই আমলাদেরকে নিয়ে দেশ চালাবেন বলে মনে করেন, তাহলে তারা আমি মনে করি এখনো বোকার স্বর্গে বাস করছেন। কারণ যারা এক সময়ে হাসিনার সহযোগী হিসেবে কাজ করেছে, যারা গত ১৫ বছর ধরে একটা পিয়ন থেকে শুরু করে ঊর্ধ্বতন কর্মকর্তা পর্যন্ত সব কিছু দেখে শুনে, পারিবারিক ব্যাকগ্রাউন্ড কি এবং ছাত্রলীগের সাথে সে কতটুকু ইনভলভ আছে, এরকম বিভিন্ন কিছু দেখে শুনে ভেরিফিকেশন করে, অর্থাৎ পুলিশ ভেরিফিকেশন করে দেখা হয়েছে সে বিএনপি জামাত বা অন্য দলের কিনা। যদি তার পারিবারিক সংশ্লিষ্টতা থাকে তাহলে বাদ দেওয়া হয়েছে, আর ছাত্রলীগ বা আওয়ামী লীগের সংশ্লিষ্ট থাকলে তাদেরকে এই সব পদে নিয়োগ দেওয়া হয়েছিল। তো এরকম একটা সাজানো বাগান, আপনারা এখনো সেই বাগানে পানি দিয়ে যাচ্ছেন। তো সেই বাগান থেকে যেই ফুল ফুটবে সেটা আপনি যেই রঙের চাইবেন সেই রঙের ফুল ফুটবে
এটা আশা করেন কিভাবে? ডক্টর ইউনূসের দরকার উপদেষ্টা পরিষদকে পুনর্গঠন করা, বিপ্লবের স্পিরিটকে ধারণ করে এরকম সিনিয়র যারা সচিব বিভিন্ন সময় যাদেরকে অব্যাহতি দেওয়া হয়েছিল, যাদেরকে বিভিন্ন সময়ে ওএসডি করে রাখা হয়েছিল, বঞ্চিত করে রাখা হয়েছিল, সেরকম বিপ্লবী যারা বিপ্লবের স্পিরিটকে ধারণ করেন তাদেরকে নিয়োগ দিয়ে এবং এই ফ্যাসিস্টের দোসর যারা আছে তাদেরকে অব্যাহতি দেওয়া উচিত। তারা ইতোমধ্যে সরকার বিরোধী বিভিন্ন আন্দোলন এবং অপতৎপরতার ঘোষণাও দিয়েছে। তাদেরকে চিহ্নিত করে তাদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া উচিত, নতুবা এই সরকারের জন্য একটা অশনি সংকেত অপেক্ষা করছে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে ছাত্র জনতার যে আন্দোলন, সেই আন্দোলন ছিল বৈষম্য বিরোধী এবং কোটা বিরোধী আন্দোলন। সুতরাং কোনো ধরনের কোটা রাখার তো প্রশ্নেই আসে না, বরং এখন স্পেশাল কয়েকটা বিসিএস নেওয়া দরকার। যত দ্রুত সম্ভব 2 থেকে 3টা স্পেশাল বিসিএস নিয়ে সেখান থেকে অন্তত কয়েক হাজার লোকজনকে, যাতে প্রশাসনের বিভিন্ন ক্যাডারে চাহিদা অনুযায়ী যতটুকু পদ আছে সেই পদগুলোতে নিয়োগ দেওয়া যায়, এবং যারা নষ্ট হয়ে গেছে, তেলবাজি চামচামি করেছে, সুবিধাভোগী ছিল, তাদেরকে চিহ্নিত করে বাদ দিয়ে দেওয়া দরকার। এটা যদি না করা হয় তাহলে এই বিপ্লবী সরকার বেশি দিন দেশ চালাতে পারবে না। তো আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।